জন্য আজকের আয়োজন। প্রথমে কি দাবিদারগুলির উত্তর দিব না অন্য কথা বলবো? আচ্ছা, দাবিদারগুলি বলে ফেলি, তাহলে একটু ইয়ে হবে। যেহেতু অনেকগুলি দাবি এসেছে, মাটি একটা দাবি এসেছে, পাশাপাশি অভিভাবক শেড, বাউন্ডারি। আমার মনে হয় যে একসাথে তিনটা করা একটু চ্যালেঞ্জিং, তো আমরা একটা একটা করে আগাবো। তো আমরা স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলে, শিক্ষা অফিসার মহোদয় আছেন বা যারা আছেন সবার সাথে কথা বলে একটা একটা করে আমরা সমাধানের চেষ্টা করব। আমাদের অগাস্টের শেষেই সাধারণত সরকারি বরাদ্দ আসে, তখন আমরা এই স্কুলটা প্রায়োরিটিতে থাকবে, এটা আমরা কথা দিচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা এসেছে ভবনের বিষয়টা, আমি খোঁজ দিয়েছিলাম। ভবনের প্রজেক্টটা প্রায় শেষের দিকে, নতুন প্রকল্প চালু হবে, সেখানে চালু হলে অবশ্যই সদরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি। আর থার্ড যে বিষয়টা এসেছে যে স্পিড ব্রেকার, এটা নিয়ে দুই ধরনের আলোচনা আছে। ভাটেরার যে রাস্তাটা আছে ওখানে সবাই দাবি দেওয়া করে রোডসের কাছ থেকে একটা স্পিড ব্রেকার নিয়েছিল। এখন মোটরসাইকেল যখন এই খালি রাস্তায় মুভ করে, মোটরসাইকেলের চালকের চোখে হঠাৎ করে পড়ে না, প্রায়শই ওই স্পিড ব্রেকার অ্যাক্সিডেন্ট হয়। এখন ওই এলাকার অন্য যারা আছে তারা সবাই এসেছেন যে এখন স্পিড ব্রেকার ভেঙে দেন। এখন স্পিড ব্রেকারের ক্ষেত্রে এই হচ্ছে সমস্যা, যে আমরা স্কুলটার কথা চিন্তা করলাম, স্কুলটা যেহেতু সবচেয়ে প্রায়োরিটি প্রতিষ্ঠান, ওইটার কথা চিন্তা করে স্পিড ব্রেকার দিলাম, কিন্তু এই রোডে যেহেতু মোটরসাইকেল খুব দ্রুত মুভ করে, মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাবে। এই জন্য আসলে সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, আরো কয়েকটা জায়গা, যেমন আমাদের নবীনচন্দ্র স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়ার কথা, তারপরে উত্তর কুলারা স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়ার বিষয়। তো ওনাদের একই বক্তব্য যে এই জায়গাগুলিতে যদি স্পিড ব্রেকার দেওয়া হয় তাহলে গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল দ্রুত গতিতে যাবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এই বিষয়টাকে আলোচনা করে আমরা পরবর্তীতে এটার বিষয়ে সিদ্ধান্ত নেব। পাশাপাশি এখানকার প্রধান শিক্ষক মহোদয় আছেন কিনা আমি জানি না, এখানে আসলে ঢাকার যে স্কুলগুলি আছে বা অন্যান্য বড় বড় শহরে যে স্কুলগুলি আছে, স্কুল যখন ছুটি হয় তখন স্কুলের যিনি দপ্তরি থাকেন বা শিক্ষক থাকেন, ওনারা সবাইকে একসাথে গাড়ি দাঁড় করিয়ে রাস্তাটা পার করে দেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো সমাধান, কারণ স্পিড ব্রেকার থাকার পরেও দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু শিক্ষকরা যদি স্টুডেন্ট ছুটি হওয়ার পরে তাদেরকে হাত ধরে, সবাইকে লাইন ধরে একসাথে দুইজন শিক্ষক দুই পাশে দাঁড়িয়ে থেকে রোডটা ক্রস করে দেন, আমার মনে হয় যে এটা কার্যকরী হবে। কারণ আমি ঢাকাতে এটা অনেক স্কুলে দেখেছি। এটা জি বিদেশে এরকম, জি জি জি। তো সব দাবি দেওয়া, এখন আমারও কিছু দাবি দেওয়া আছে আপনাদের কাছে, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমাদের দাবি দেওয়া আছে। গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো। আর্থিকভাবে যাদের বিল্ডিং আছে, যেখানে প্রচুর শিক্ষক আছে, যেখানে শিক্ষকরা ভালো বেতন পান, সেই স্কুলগুলি সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে। আর যাদের অনেকের শিক্ষকরা বেতন পান না, মাসের পর মাস, কোনো ভবন নাই, টিন শেডের রুম, ছাদ দিয়ে পানি পড়ে, তাদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে। তার মানে একটা স্কুলে ভবন দিলে, শিক্ষকদের বেতন বাড়ানো হলে, সুযোগ সুবিধা বাড়ানো হলে শিক্ষার মান আসলে বাড়ে না, যদি না ওই শিক্ষকদের মধ্যে আন্তরিকতা থাকে। এখন আমাদের আন্তরিকতার অনেক ঘাটতি দেখা যাচ্ছে, যে আমি এত ভালো স্কুল দিলাম, সব ফেসিলিটি দিলাম, ভালো করলাম, কিন্তু আসলে হচ্ছে না। এখন গার্ডিয়ানদেরও আন্তরিকতার একটা বিষয় আছে। আমি যখন স্কুলে পড়েছি, আমার মানে যত সমস্যায় থাকুক, স্কুল বন্ধ করাটা খুবই কঠিন একটা বিষয় ছিল। আমার আম্মা, উনি এত উচ্চ শিক্ষিত না, কিন্তু উনি কখনোই ওনার ছেলে বা মেয়ে স্কুলে যাবেন না এটা উনি কল্পনাই করতে পারেন না। সেটা হরতাল হলেও এরকমও হয়েছে যে হরতাল হয়েছে, 2 জন স্টুডেন্ট গিয়েছে স্কুলে, আমি একজন। এটা হচ্ছে গার্ডিয়ানদের একটা অ্যাওয়ারনেস। তো এখনকার গার্ডিয়ানরা তারা স্টুডেন্টদেরকে, সন্তানদেরকে মোবাইল তুলে দেন। সে যখন ছোটবেলায় 2 বছর 3 বছর তার হাতে মোবাইল তুলে দেন। এখন বাচ্চা তার মা বাবাকে বলে যে আমি মোবাইলে পড়াশোনা করতেছি। আমি আরো কয়েকটা প্রোগ্রামে বলেছি, যদি মোবাইলে পড়াশোনা হতো তাহলে সারা পৃথিবীতে এত দামি দামি এত টাকা খরচ করে স্কুল তৈরি করার কোনো দরকার ছিল না। সবার বাসায় একটা করে সরকার মোবাইল দিয়ে দিলে এর চেয়ে টাকা কম পড়তো। এরকম 4 তলা বিল্ডিং, সুন্দর ওয়াশ ব্লক, এত শিক্ষক মাসে মাসে বেতন দিচ্ছে, বিদ্যুৎ বিল দিচ্ছে, সুন্দর ভবন করে দিচ্ছে, বাউন্ডারি করে দিচ্ছে পড়ালেখার জন্য। কিন্তু আমার গার্ডিয়ানরা, আমরা সবাই চিন্তা করছি যে আমার ছেলে মেয়ে স্কুলে কি পড়া হয়, স্কুলে পড়ার জন্য আসতে হবে এরকম না।
স্কুল হচ্ছে একটা পরিবারের পরে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, যেখানে আপনার সন্তানরা শিখবে কিভাবে সবাই মিলে একসাথে মিলে কাজ করতে হয়, এক পাশাপাশি স্টুডেন্টদের সাথে কিভাবে শিখতে হয়, একজন একজনের কাছ থেকে শিখবে। আপনার সন্তান যে জিনিসটা ভালো জানে আরেকজন আরেকটা জিনিস ভালো জানে, তার থেকে ওই বিষয়টা শিখবে। একজন শিক্ষক একটা জীবনের বিষয়ে একটা কথা বলবে, সে সেটা শুনবে। ইভেন সে যে ডিসিপ্লিন, যে তাকে যে এখন এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ক্লাসরুমে যে জোর করে বসিয়ে রাখা হয়েছে, এটাও সে শিখতেছে। যে তার শিক্ষক বলেছে যে ওই প্রোগ্রামে যাওয়া যাবে না, ওইটা বড়দের প্রোগ্রাম, তোমরা ক্লাসরুমের সময় ক্লাসরুমে বসে থাকবা। এটার জন্য হলে আপনি পাঠাতে হবে। এখন এটা আমার খুবই জানার আগ্রহ যে মানে গার্ডিয়ানরা কেন তার সন্তানদেরকে স্কুলে পাঠান না। স্কুলে পাঠাইতে হবে, এটা হচ্ছে প্রথম। আপনার জীবনের সকল অর্জন ব্যর্থ যদি আপনার সন্তান মানুষ না হয়। আপনি আপনার বংশমর্যাদা, আপনার পদবি, আপনার চাকরি, আপনি যাই হন না কেন, আপনার সন্তান যদি না হয়, তাহলে আপনি মারা যাওয়ার পরেও এলাকা মানুষজন বলবে যে উনি ম্যাজিস্ট্রেট ছিল, ইউনো ছিল, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করতে পারেন। এখন শুধুমাত্র স্কুলে পাঠালাম এই দায়িত্ব শেষ হয়ে গেল, এটাও না, এটা শুরু। আপনি সকালবেলা আপনার একটা রুটিন ওয়ার্কস এর মতো, যে সকালবেলা যেমন আপনি সকালে উঠে সবার জন্য নাস্তা তৈরি করছেন বা আপনি চাকরিতে যাচ্ছেন, তাদের স্কুলে পাঠানো এটা আপনার একটা রুটিন ওয়ার্কস এর মতো হতে হবে। আমার স্কুল ছিল 7:30টায়, আমি 6:30টায় স্কুলে যেতাম। আমার আম্মা 5:30টায় উঠে আমাকে করতো। আপনারাও এই জিনিসটা চর্চা করতে হবে যে আপনার সন্তানকে টাইমলি স্কুলে পাঠাতে হবে। ক্লাস হবে কি হবে না সেই সিদ্ধান্ত স্কুলের। আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে টাইমলি স্কুলে পাঠাবেন। এখন স্কুলে পাঠানোর পরেই শেষ না, আপনি খোঁজ নিবেন আপনার ছেলে মেয়ে ক্লাসে এসে পড়াশোনা করে কিনা। বাসায় যাওয়ার পরে আপনি তাকে খেলার সুযোগ দিবেন, বিকেলে খেলার সুযোগ দিবেন, দিয়ে সন্ধ্যার পর থেকে তাকে নিয়ে বসে যাবেন। 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণই হোক পড়াতে হবে। আপনি উচ্চ শিক্ষিত না সেটা কোনো বিষয় না, আপনি তার সামনে বসে থাকবেন, বসে তাকে পড়াশোনার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, আপনারা এখানে যারা আছেন, আমরা এখানে যারা আছি, যাদের সন্তান স্কুলে যাবে বা যাচ্ছে, তাদের জীবন পুরাটাই ব্যর্থ যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করতে না পারেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন কিশোর গ্যাং দেখি, এটার কারণ কি? কেন কিশোর গ্যাং তৈরি হয়েছে? এই জন্য তৈরি হয়েছে, তার সন্তান কোথায় যাচ্ছে মা বাবা হয়তো বা জানছেই না। বাবা মা এখন টিচারদেরকে বলছে যে আমার সন্তান তো মোবাইলে পড়াশোনা করতেছে। আপনি কি একবারও খোঁজ নিয়ে দেখেছেন কেন কোথায় মোবাইলে পড়াশোনা করতেছে? কখনো দেখেন নাই। আপনার সন্তান একটা নির্দিষ্ট টাইমের পরে কোথায় যাচ্ছে, বাসা থেকে বের হওয়ার পরে ক্লাসরুমে আসতেছে কিনা খোঁজ নিয়েছেন? নেন নাই। এক সময় এমন এক সময় হয়ে গেছে কিশোর গ্যাং। আমার কাছে প্রায়শই অনেকে আসে, আপনাদের যারা আছেন তাদের কাছে নিশ্চয় আছে, যে আমার ছেলে মেয়ে আমাকে ড্রাগ এডিক্টেড হয়ে মারধর করতেছে, তাকে অন্তত 1 মাসের জন্য হলে জেলে রাখেন। ওই দিন একজন বাবা মা এসে বলছে যে আমার সন্তান দরকার নাই, তাকে যে কোনো আইনে হোক আমি লিখিত দিব, তাকে একটু জেলে দিয়ে দিন। আমি তার যন্ত্রণায় তার নির্যাতনে থাকতে পারছি না। এটা কেন তৈরি হয়েছে? কারণ তার মা বাবা তখন সচেতন ছিলেন না, ভেবেছেন ছেলে মেয়েকে পড়ালেখা স্কুলে পাঠাচ্ছেন, আসলে গিয়েছি কিনা, প্রাইভেট টিচারের কাছে দিয়েছেন গিয়েছি কিনা, সে টাইমলি পড়াশোনা করছে কিনা, কাদের সাথে মিশতেছে, সব দেখতে হবে। এইটা একটা রেসের মতো, একটা রেস যেমন অনেক লম্বা, 100 মিটার দৌড় না যে আমি সকালবেলা তাকে, সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, ক্লাস 1-এ অনার্স পর্যন্ত ফার্স্ট বয় থাকবে এরকম সুযোগ নেই। একদম চাকরি পাওয়ার আগ পর্যন্ত তার সাথে আপনার সময় দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি আশা করতে পারি যে আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন? আমাদের কথা দশজনের জন্য না, সরকারের জন্য না, আমরা যারা আছি আমাদের জন্য না, আপনার নিজেদের জন্য নিজেদের সন্তানকে দিকে খেয়াল রাখতে হবে। সন্তান যখন ছোটবেলায় থাকে একটা কাদামাটির মতো, আপনি এটাকে যেভাবে গঠন করবেন সেভাবেই। আপনি যদি ইংরেজিতে কথা বলেন সে ইংরেজিতেই কথা বলবে, আপনি যদি সিলেটি ভাষায় কথা বলেন সে সিলেটি ভাষায় কথা বলবে, কারণ আপনি যা করছেন সে তাই শিখছে। এখন আপনার দায়িত্ব যে আপনি আপনার সন্তানকে আজ থেকে 15 বছর পরে 20 বছর পরে কোথায় দেখতে চান। সে বড় চাকরিজীবী হইতে হবে সেটা বড় বিষয় না, তাকে মানুষ হতে হবে। আর মানুষ হলে সুশিক্ষা অর্জন করতে হবে। অনেকে আছে যে আবার শিক্ষা অর্জন করে দুর্জন হয়ে যায়। এই জন্য আগের দিনের একটা কথা আছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই বিদ্বান দরকার নাই। আপনার সন্তান অন্য ব্যবসা করতে পারে, আপনার সন্তান দেশের বাইরে যেতে পারে, আপনার সন্তান জনপ্রতিনিধি হতে পারে, চাকরি করতে পারে, কিন্তু ভালো মানুষ যেন হয়। এবং ভালো মানুষ হতে গেলে ভালো পড়াশোনা করাতে হবে এবং সন্তানদের দিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।
কারণ আপনার ওই আপনি কি করছেন, কত টাকা আর্ন করতেছেন, কি চাকরি করতেছেন, এটা তার জন্য কিছুই আসে যায় না। যদি আপনি বরং আপনার বদনাম আরো বেশি হবে। একজন আপনি এত বড় চাকরি করতেন কিন্তু আপনার সন্তানের দিকে খেয়াল করেন না, এই সিদ্ধান্ত আপনাদের। আর এখনকার গার্ডিয়ানরা আগের দিন থেকে আরো সচেতন হওয়া উচিত ছিল, কারণ আজ থেকে আরো 30 বছর 40 বছর আগে যারা গার্ডিয়ান ছিল তারা এত সচেতন ছিলেন না। এখনকার মারা অনেক সচেতন। এই সচেতনতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, অলওয়েজ তার দিকে খেয়াল রাখতে হবে, প্রতিটা মুহূর্তে তার সাথে করতে হবে। বাইরে গিয়ে গল্প গুজব না করে সন্তানের সাথে গল্প গুজব করতে হবে, তার কথাগুলি শুনতে হবে। একটা সময় দেখা যাবে সে তার কিছু সমস্যা, কিছু প্রবলেম ফেস করতেছে, এই প্রবলেমগুলি সে বাইরে কারোর সাথে শেয়ার না করে আপনার সাথে শেয়ার করবে। তার সাথে বন্ধুর মতো হয়ে যেতে হবে। আপনার যদি মেয়ে থাকে তার সাথে বান্ধবীর মতো হয়ে যেতে হবে, যাতে সে ফিল করে যে আপনার কাছে একটা কথা বললে তার একটা যত জরুরি প্রবলেমই হোক একটা সমাধান হয়ে যাবে। অনেক মেয়েরা এই টিজিং এর শিকার হচ্ছে, তারা ভয়ে তার মাকে বলছে না। আমি এরকমও দেখেছি, মা বলছে যে তুই ওই রোডে যাস কেন, তাহলে তো ছেলেরা এই টিজিং করবে। এতে করে মেয়ে আরো ভয় পেয়ে যায়, মেয়ে তার মার সাথে আর এই বিষয়টা শেয়ারই করে না। একটা সময় পর একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন আপনার আমার কিছু করার থাকে না। এই জন্য ছেলে মেয়ের দিকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। সে কি করছে না করছে, রাতে ঘুমানোর সময় সে ঘুমাচ্ছে কিনা, টাইমলি ঘুমাচ্ছে কিনা, রাতে মোবাইল তার হাতে দিয়ে রাখছেন কিনা, আদরে আদরে আইফোন দিয়ে দিয়েছেন কিনা। একটা আইফোন দেন, সে ধ্বংসের পথে আরো এগিয়ে যাবে, এটাই বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হচ্ছে বিল গেটস। ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার সন্তানদেরকে মোবাইল দেন কিনা, উনি বলছে 3 থেকে 4 ঘন্টা সপ্তাহে মোবাইল ইউজ করতে দিই। যিনি পৃথিবীর সেরা ধনী উনি দেন 3 থেকে 4 ঘন্টা। ফেসবুক যিনি তৈরি করেছেন মার্ক জাকারবার্গ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার যে ফেসবুক যে তৈরি করেছেন, সারা পৃথিবীতে তো কোটি কোটি আপনার লোকজন আছে যারা ফেসবুক ইউজ করেন, আপনি করেন কিনা। উনি বললো যে না, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। কারণ উনি জানেন যে ফেসবুক ইউজ করলে আপনার সময় নষ্ট হবে, আপনি বিভ্রান্ত হবেন, আপনার ব্রেনের অনেক চিন্তা শক্তি, কল্পনা শক্তি নষ্ট হয়ে যাবে। যিনি ফেসবুক তৈরি করেছেন উনি ফেসবুক ইউজ করেন না, আর আমরা যারা আমাদের জন্য যারা তৈরি করেছেন তারা সবাই ফেসবুক ইউজ করতে করতে এখনকার সন্তানরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে, তোমাকে না পাওয়ার বেদনায় আমি মারা গেলাম। পৃথিবী কি কারো কথা মনে রাখে? কারো কথা মনে রাখে না। যিনি ফেসবুক তৈরি করেছে ওনারই ফেসবুক আইডি নেই। চিন্তা করতে পেরেছেন? আমরা ওই জগতে বাস করি। এখন প্রযুক্তি আছে, প্রযুক্তিকে দূরে সরানো যায় না, এটাও যেমন সঠিক, কিন্তু আপনাদেরকে এই চেষ্টাটা করতে হবে। শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের সাথে আমি আলাদা করে এগুলি নিয়ে বসবো। আপনারা টাইমলি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, তাদের পড়াশোনার বিষয়টা করার চেষ্টা করবেন। আর এখনো আমরা কেন সাবেক শিক্ষকদের জন্মদিন বা মৃত্যুদিন পালন করি? কেন? কারণ হচ্ছে যে সাবেক শিক্ষকরা এরকম ছিলেন যাদের কথা এখনো তারা কথা বললে একটা এলাকাতে সবাই মানে। তাদের মধ্যে আন্তরিকতা ছিল, তাদের ক্লাসরুম ছিল না, টিনের ঘরে ক্লাস নিয়েছেন, 3 জন 4 জন শিক্ষক পালা করে ক্লাস নিয়েছেন, কিন্তু তারা তাদের সময় রেজাল্ট ভালো হয়েছে। এই জন্য আমরা প্রাক্তন শিক্ষকদের সম্মান করি। আমার আশা থাকবে যে আমাদের যিনি প্রাক্তন শিক্ষক সৈয়দ আবিদ হোসেন সাহেব, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি এই স্কুলের জন্য অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে জান্নাতের উচ্চতম স্থানে ওনাকে আসন দেয়। আমাদের মাঝে সাবেক এমপি মহোদয় আছেন, তো ওনার ব্যাপারে আমার যেটা হচ্ছে যে উনি পড়ালেখার কেন্দ্রিক, উনি এই জিনিসগুলি ফিল করেন, আমার সাথে মাঝে মধ্যে এই বিষয়গুলি নিয়ে শেয়ার করেন। আমি ওনার প্রতি অনুরোধ জানাবো যে এই এলাকাতে আরো অনেক স্কুল আছে, আপনারা যারা আছেন, যারা এই এলাকার সন্তান বা এই এলাকায় চাকরি করেন, তারা বিভিন্ন সময় স্কুলগুলিতে যাবেন, কিছু পরামর্শ দেওয়ার সুযোগ থাকলে পরামর্শ দিবেন, স্কুলগুলির দিকে খেয়াল থাকবেন। আপনি যদি একটা প্রজন্মকে, একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চান, প্রথমে ওই স্কুলগুলি ধ্বংস করে দিলে ওই রাষ্ট্রটা 10 বছর পরে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। আর কথা বাড়াবো না, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দকে এবং স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি আমরা একটু পরে এমপি মহোদয়ের মূল্যবান কথা শুনবো। ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।